তো আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্রেট লাইন বা সরল রেখা। ঠিক আছে। আহ, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এটা। কারণ এই অধ্যায়ের বেসিক যদি না থাকে তুমি পরবর্তীতে বৃত্তও করতে পারবে না, কনিক্সও করতে পারবে না, ইভেন মানে জ্যামিতি রিলেটেড যত ইয়া আছে, চ্যাপ্টার আছে, কোনোটাই করতে পারবে না। তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ম্যাট্রিক্স না পারো তাহলে তুমি শুধু ম্যাট্রিক্সই পারবে না, কিন্তু তুমি যদি সরল রেখা না পারো তাহলে তুমি বৃত্তও পারবে না, কনিক্সও পারবে না। তাহলে বুঝতেই পারতেছো যে এটা একটা রুট। তাই এটার গুরুত্ব কতটুকু এটা তুমি বুঝতে পারতেছো। তো আমাদের ইতিমধ্যেই ম্যাট্রিক্স শেষ। তো আমি আশা রাখতেছি যে তোমার ম্যাট্রিক্স রিলেটেড কোনো সমস্যা হবে না। কিন্তু আমার এই হবে না দিয়ে বসে থাকো না, প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো। আমি চাই তুমি প্র্যাকটিস করে করে প্রবলেম বের করো, প্রবলেম বের করে করে দেখাও যে না আমি তো করছি বাট পারতেছি না, বা আপনি যে নিয়মে করে দিছেন এই নিয়মের মধ্যে এই অঙ্কটা পড়তেছে না। যদি এরকম বের করো তাহলে আরো ভালো। এরকম যদি কয়েকটা বের করতে পারো আমি তোমাকে এক্সট্রা ক্লাস নিয়ে দিব ম্যাট্রিক্স এর উপর, কোনো সমস্যা নাই। ঠিক আছে। বাট আই হোপ যা আসে তার থেকে মোর দেন তোমাকে কভার করে দেওয়া হয়েছে। তো তুমি শুধু যা পড়িয়েছি এবং যা বইয়ে প্র্যাকটিস করতে বলা হয়েছে ওই ইনস্ট্রাকশন গুলো ফলো করো, ইটস এনাফ ফর ইউ। আর কিছুই প্রয়োজন নাই। ঠিক আছে। তো আজকে আমরা শুরু করে দিই আমাদের স্ট্রেট লাইন বা সরল রেখা। ওকে। সরল রেখা সম্পর্কে বলার জন্য আমি তোমাকে প্রথমে দু একটা বেসিক দেই। ধরো আমি যদি বলি স্থানাঙ্ক ব্যবস্থা, তুমি কি স্থানাঙ্ক ব্যবস্থা টার্মটার সাথে পরিচিত? স্থানাঙ্ক ব্যবস্থা, দেখো তো। স্থানাঙ্ক স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা একটু পড়েছি পড়েছ? নিয়ে থাকতে। হ্যাঁ। স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে যে এরকম থাকে। ধরো এই দিক বরাবর, দাগটা কই? ধরো এই দিক বরাবর একটা এক্স অক্ষ থাকে, আর এই দিক বরাবর একটা ওয়াই অক্ষ থাকে। এটা আসলে ওয়াই অক্ষ থাকে, এটা এক্স অক্ষ না, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস। আর এটা থাকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। ঠিক আছে। এখন এই স্থানাঙ্কের মধ্যে আমরা যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আঁকাই সেটাকে আমরা বলি এক্স বরাবর যেটা আছে, আর ওয়াই বরাবর যেটা আছে এটাকে আমরা ডিফাইন করব। দেখো আমরা যদি ধরো এইখানে একটা বিন্দু নিয়ে কথা বলি, এইখানে একটা বিন্দু, এই বিন্দুতে আমরা কিভাবে যাব বলতো? আমাদের প্রথমে এরকম যেতে হবে, তারপর এরকম যেতে হবে, তারপর আমরা এই বিন্দুটা পাবো। এখন এই যে আমরা এক্স এক্সিস বরাবর যাচ্ছি, এক্স এক্সিস বরাবর ধরে নাও, তুমি ধরে নাও যে আমরা এক্স এক্সিস বরাবর এতটুকু গেছি। হ্যাঁ, এই এতটুকু বললাম আমি এক্স, আর হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর এতটুকু গেছি, আর এটা হচ্ছে আমার বিন্দুটা, এটা হচ্ছে ওয়াই। এই যে আমরা এক্স দেখতে পাচ্ছি না, এই এক্স কে আমরা বলে থাকি ভুজ, আর এই ওয়াই কে আমরা বলে থাকি হচ্ছে কুটি। তো কোনটা ভুজ কোনটা কুটি তোমরা আগেও পড়েছ। আমরা কাজ করতেছি এইখান থেকে, তাই এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিন। এটা হচ্ছে আমাদের কি অরিজিন বা মূল বিন্দু। আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স পর্যন্ত গিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই পর্যন্ত গিয়েছি, গিয়ে আমরা একটা বিন্দু পেয়ে গেলাম, যে বিন্দুটাকে আমরা নাম দিছি এক্স কমা ওয়াই। এটাই হচ্ছে তোমার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এই স্থানাঙ্ক ব্যবস্থাতে বেশ কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। তার মধ্যে হচ্ছে তোমাকে এটা মাথায় রাখ সরি তোমাকে এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা এবং চতুর্থ। এখন প্রথম চতুর্ভাগে হয় প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হয় মাইনাস প্লাস, আর তৃতীয় চতুর্ভাগে হয় মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস না, এটা হয়, হ্যাঁ মাইনাস মাইনাস, আর এটা হয় কি প্লাস মাইনাস। ব্যাপারটা কেমন আমি তোমাকে নিচে এক্সপ্লেন করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা আবার একটু ফিগারটা ড্র করি। এটা যদি হয় ওয়াই অক্ষ, আর এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, এটা যদি হয় এক্স অক্ষ। ধরো আমরা
এইখানে একটা বিন্দু নিছি, ধরো আমরা এই বরাবর গেছি 2 ঘর, এই বরাবর গেছি 2 ঘর, এই বরাবর গেছি 3 ঘর, এই বরাবর গেছি 2 ঘর, এই বরাবর গেছি 3 ঘর, তাহলে এই বিন্দুটা কত হবে বলতো? 2,3 হবে না? এই দেখো 2 ও হচ্ছে পজিটিভ, 3 ও হচ্ছে পজিটিভ, এই জন্য আমি এখানে প্লাস প্লাস দিয়েছি। এবার তুমি আমাকে বলো, আমরা যদি দ্বিতীয় কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করি, আমরা যদি এইখানে একটা বিন্দু চিন্তা করি, তাহলে এটা কত হবে বলতো? এটা হবে -2,3। কেন হবে? কারণ আমি এক্স অক্ষ থেকে বিপরীত দিকে গেছি 2, তার মানে এটার মানও 2, এটার মানও 2, কিন্তু এটা হচ্ছে +2, এটা হচ্ছে -2। তাহলে আমি -2 বরাবর গিয়েছি, কিন্তু এরপর আমি এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক বরাবর গিয়েছি, তার মানে এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই হচ্ছে নেগেটিভ। এগুলো তোমরা জানো, কিন্তু তাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি যদি এইটা নিয়ে কথা বলি, এটা কত হবে? এটা হবে -2 -3। কেন? কারণ হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর বিপরীত দিকে যাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর বিপরীত দিকে যাচ্ছি। আর এই বিন্দু নিয়ে যদি কথা বলি, এক্স বরাবর পজিটিভ, ওয়াই বরাবর নেগেটিভ, তাহলে এক্স বরাবর যদি পজিটিভ হয়, এক্স বরাবর যদি পজিটিভ হয় আর ওয়াই বরাবর যদি নেগেটিভ হয়, তাহলে 2, ব্যাপারটা এরকমই। আচ্ছা, এইটুক এইটুক তোমরা আগেই পড়েছো, এগুলা পূর্বের বেসিক থেকে তোমাকে কিছু কথা বললাম। এখন ধরো আহ, আমরা একটা অ্যাক্সিস আঁকাইলাম, এই অ্যাক্সিস আঁকানোর পরে আমরা এই যে এই বিন্দুটার নাম দিছি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। এই বিন্দুটা আমরা কিভাবে পেয়েছিলাম? আমরা এই বিন্দুটা পেয়েছিলাম হচ্ছে এই যে এইভাবে এক্স অক্ষ বরাবর গিয়েছিলাম, তারপর ওয়াই অক্ষ বরাবর গিয়েছিলাম, গিয়ে আমরা এক্স কমা ওয়াই পেয়েছি। এখন আমি তোমাকে দুইটা কথা বলবো। কয়টা কথা বলবো? দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব, আর দ্বিতীয় কথাটা বলবো আমি ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব। ঠিক আছে? এখন তুমি আমাকে বলো, এখন তুমি আমাকে বলো যে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব আমরা কিভাবে বের করব? এটা তো এক্স অক্ষ, তাই না? আর এটা হচ্ছে বিন্দু। তাহলে এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্বটা কত বলতো? এই যে এইটুক না? এইটুকি কি? এই বিন্দুটা না? এটা কত? এটা কত? এটা ওয়াই না? এটা তো ওয়াই। তাহলে এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব কত পাইলাম? ওয়াই না? ওয়াইটা কি? তোমাকে দেখো আগের পৃষ্ঠায় বলেছি, ওয়াই হচ্ছে কুটি, তার মানে এটা হচ্ছে মডুলাস অফ কুটি। কেন মডুলাস দিলাম? কারণ আমরা যদি এই দিক বরাবর যাই মাইনাস হয়, এই দিক বরাবর যাই মাইনাস হয়, কিন্তু একটা মান কি কখনো মাইনাস হইতে পারে? এটা তো হচ্ছে আমরা অক্ষে বসিয়েছি, এই জন্য মাইনাস, কিন্তু এইটুকের মান তো 2। দেখো এইটুকের মানও 2, এইটুকের মানও 2। এখন আমরা যখন কোয়াড্রেন্টে বসাই, তখন এটা হয় +2, এটা হয় -2, কিন্তু এর মান তো দুইটারই সেম, তাই না? এই জন্য আমরা কি মাইনাস মানকে এড়ানোর জন্য মডুলাস দিয়ে থাকি। তাহলে আমাকে বলো, এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব আমরা কিভাবে পাই? অ্যাবসলিউট ভ্যালু অফ কুটি বা মডুলাস অফ কুটি। এখন ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ কোনটা বলতো? এটা ওয়াই অক্ষ না? দেখো এটা তো ওয়াই অক্ষ, এই যে এটা তো ওয়াই অক্ষ। এখন ওয়াই অক্ষ হতে এইটুকের দূরত্বটা কত? এই যে এটা না? এটা না? এটা কত? এটা এক্স না? এক্স কি? এক্স হচ্ছে ভুজ। তাহলে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ। কোনো ডাউট থাকার কথা না, কোনো ডাউটই থাকার কথা না। আচ্ছা, এবার আমি তোমাকে যদি একটা কোয়েশ্চেন করতে চাই, তোমাকে যদি একটা কোয়েশ্চেন করি -2,3, হ্যাঁ, -2,3 এর জন্য আমি বললাম যে এক্স অক্ষ থেকে, ধরো এখানে ডট ডট দিলাম, এক্স অক্ষ থেকে দূরত্বটা কত, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্বটা কত আমাকে জানাও। তুমি আমাকে বলো এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব কত? একটু রেসপন্স করো। এক্স অক্ষ থেকে কোন বিন্দুর হবে হলো ওই যে মডুলাস অফ 3। মডুলাস অফ 3, তার মানে 3। আর
ওয়াই অক্ষ যদি থেকে মোটরসাইকেল মাইনাস ওয়াই অক্ষ বরাবর -2 হবে, কিন্তু উত্তর হবে 2। উত্তর হবে 2। ভেরি গুড। আচ্ছা, এখন আমি তোমাকে যদি আমি আরেকটা প্রশ্ন করতে চাই, তো একদম ক্লিয়ার করে ফেলবো, ক্লাসের পড়া ক্লাসেই ক্লিয়ার করে ফেলবো। এক্স অক্ষ থেকে আমি যদি বলি 2,3 ও -5,-3, -5,-3 বিন্দুর দূরত্ব কত? আমাকে বলো কত হবে, রেসপন্স করো। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কুটি, মডুলাস অফ কুটি কত? 3। এটার উত্তর হবে 3। আর এটা কত হয়? এটাও হয় মডুলাস অফ -3, তার মানে 3। এটাও উত্তর হয় 3। এই যে কুটি, আমরা কুটি নিয়ে কাজ করছি। তো আশা করি কোনো ডাউটই থাকার কথা না। এখন আরেকটা জিনিস দেখাই, লিখো, এগুলো লিখে রাখো, কারণ সবকিছু সবসময় মনে থাকে না। লেখো ওয়াই অক্ষ হতে, এক সেকেন্ড, ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব 4 একক। বিন্দুটির ভুজ কত? বিন্দুটির ভুজ কত? কত হবে বলো? ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কি, আমি কি বলছিলাম যে অ্যাবসলিউট ভ্যালু অফ ভুজ, অ্যাবসলিউট ভ্যালু ভুজের মান দেওয়া আছে 4, তাহলে এক্স এর মান কত হবে বলো তো? এক্স এর মান হবে +-4। কেন প্লাস মাইনাস দিলাম? কারণ অ্যাবসলিউট ভ্যালু তুলে দিতে হলে আমাকে প্লাস মাইনাস বসাইতে হয়। কেন প্লাস মাইনাস বসাইতে হয় বুঝতে পারছো তো? কারণ আমি যদি অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে +4 রাখি সেটাও তো 4 হয়, অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে যদি -4 রাখি সেটাও তো 4 হয়। আমি তো জানি না +4 নাকি -4, এই জন্য আমি লিখছি x সমান সমান +-4। আশা করি কোনো ডাউটই থাকার কথা না। এইবার আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকের নাম দাও হচ্ছে দূরত্ব। আমরা এবার দূরত্ব বের করা শিখবো। দূরত্ব মনে হয় তোমরা 9-10-এ পড়েই আসছো, তাও তোমাকে আমার দেখানোর কাজ আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, এবার আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকিয়েছি। আমি তোমাকে বললাম আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে ধরো 1-1, এটা হচ্ছে 1-1 বিন্দু, 1,1, এই বিন্দুটা হচ্ছে 1,1। আর ধরো এই বিন্দুটা হচ্ছে 3,1, এটা হচ্ছে 1,1, এটা হচ্ছে 3,1। এখন আমি যদি বলি যে এই যে একটা রেখা, এই যে আমরা একটা রেখা আঁকিয়েছি, এই রেখাটার দূরত্ব কত বলতে পারবা কি? একটু দেখো তো, বলতে পারো কিনা, বলতে পারবা? এটা তো বের করতে হবে, √x2 না, ওইভাবে করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? দেখো এটা কত, দেখো এটা তো ফিক্সড, এটা তো 1, এটা তো 1 ফিক্সড, এটা 1 ফিক্সড না? তাহলে আমার চেঞ্জ হয়েছে কোথায়? এইখান থেকে এইখান। তুমি আমাকে বলো এটা কি 1 না? আর এটা কি 3 না? তাহলে আমরা যদি 3 থেকে 1 বাদ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি না? তাহলে আমরা দূরত্ব কিন্তু বিয়োগ করলে পেয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, 3 থেকে 1 বাদ দিলে হয় 2, তাহলে আমরা এইটুকের মান পেয়ে গেলাম কত? এটুকের মান পেয়ে গেলাম 2। 2। দেখো আমরা কিন্তু এখন সূত্র শিখি নাই। তুমি তো বললা সূত্র, আমি তো এখন সূত্র শিখাই নাই, সূত্র সামনে শিখাবো। তাহলে দেখো আমরা বিয়োগ করে বের করে ফেললাম। আরেকটা উদাহরণ দেওয়া যায়, ধরো আমি বললাম 5,1, আর ধরো এখানে বললাম 5,4, ঠিক আছে, 5,4। এখন আমি যদি বলি এই বিন্দু দুইটার দূরত্বটা কত, তুমি আমাকে বলো কত হবে? আমরা তো এই বরাবর কোনো চেঞ্জই করি নাই, আমরা তো এই বরাবর কোনো চেঞ্জই করি নাই। তাহলে আমরা এই 5 আর 5 কি ফিক্সড না? আমাদের চেঞ্জ হয়েছে কোনটা? এটা দেখো তো, এটা কত, বুঝো কিনা দেখো, এটা কত? এটা 1 না? আর এটা কত? 4 না? তাহলে এই যে এই রেখাটা, এই রেখাটার যদি বলি কতখানি একক, এটা হচ্ছে 4, 4 আর 1, তাহলে এখানে হচ্ছে এটা কত হবে? 3 একক। এটার উত্তর হবে 3।
আচ্ছা, বুঝতে পেরেছো তুমি? তার মানে আমি এটাই তোমাকে বোঝাতে চাচ্ছি যে যদি কোনো রেখা এক্স অক্ষের সমান্তরাল হয় কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে তোমার সূত্রের দরকার নাই, তুমি সিম্পলি বিয়োগ করে অঙ্ক বের করে ফেলতে পারো। সূত্র এখন কখন ইউজ করবো তাহলে? দেখো সূত্র কখন ইউজ করবা। ধরো এইবার আমি তোমাকে বললাম যে এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, ধরো পি অফ x1 y1 একটা বিন্দু আছে, ঠিক আছে? এবার আমি বলে দিচ্ছি এইখানে আরেকটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে কিউ x2 y2, x2 কমা y2, ঠিক আছে? এখন আমি তোমাকে বলতে চাই যে পি এবং কিউ এর দূরত্ব কত। দেখো এটা কি এক্স অক্ষের সাথে সমান্তরাল না তো, এটা কি ওয়াই অক্ষের সাথে সমান্তরাল না তো, তাহলে আমরা কিন্তু সিম্পলি বিয়োগ করে এটার মান বের করতে পারবো না। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো আমরা কি এখানে একটা ত্রিভুজ ফর্ম করতে পারি? দেখো তো, একটা ত্রিভুজ ফর্ম করতে পারি না? যদি একটা ত্রিভুজ ফর্ম করতে পারি তাহলে এই বিন্দুটা কত বের করা যায়, দেখো তো। এই বিন্দুটা আমরা বের করি। দেখো এইখানে যতখানি আছে এইখানে ঠিক ততখানি আছে, তার মানে এইটা যদি হয় y1, এটাও হবে y1। তাহলে আমরা কিন্তু কুটিটা পেয়ে গেছি, আমাদের কুটিটা হচ্ছে y1। আর এক কত হবে, ভুজ কত হবে, দেখো। দেখো এই বিন্দুটা যেখানে আর এই বিন্দুটা যেখানে এক জায়গাতেই আছে না সব, তাহলে আমার কি x2 টা চেঞ্জ হয়েছে? x2 চেঞ্জ হয় নাই তো। তাহলে এটা যদি x2 হয় তাহলে এটাও x2 হবে। তাহলে আমরা এই বিন্দুটা পেয়ে গেলাম x2 y1, x2 y1। এখন আমি এই মধ্যবর্তী দূরত্বটাকে যদি d বলি, তুমি আমাকে বলো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? সমকোণী ত্রিভুজে কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লেখা যায়? তাহলে আমরা লিখতে পারি d সমান সমান x2 মাইনাস x1 হোল স্কয়ার। কেন x2 মাইনাস x1 লিখলাম? কারণ আমাদের এই যে এই রেখাটা, অন্য কালার দিয়ে লিখি, দাঁড়াও। এই যে এইটুকরে আমরা কি বলতে পারি না x2 মাইনাস x1? কেন x2 মাইনাস x1 কেন লিখলাম? কারণ ভাইয়া y1 তো আমার ফিক্সড, y1 তো চেঞ্জ হয় নাই, তাহলে চেঞ্জ কোনটা হয়েছে? x1 x2 হয়ে গেছে, এই জন্য আমরা লিখছি x2 মাইনাস x1। আর লম্বটাকে কি লেখা যায়? লম্বটাকে কি লেখা যায় না y2 মাইনাস y1? লেখা যায় না y2 মাইনাস y1? যদি তাই লেখা যায় তাহলে কি আমরা বলতে পারি অতিভুজ সমান অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার? এখান থেকে কি আমরা বলতে পারি যে এই যে দূরত্ব, এই দূরত্ব আমরা একবারে লিখে দিই, হ্যাঁ, এই যে রুট কেটে দিয়ে, আরে কি কেটে ফেললাম, এই যে আমরা স্কয়ারটা কেটে দিয়ে একবারে রুট লিখে লিখে ফেলতে পারি না? আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, দেখো। তার মানে আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল থাকে কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল থাকে তাহলে আমরা বিয়োগ করে দিছিলাম, আর যখন কোনো অক্ষের সমান্তরাল না হয় তখন আমরা একটা সূত্র বানায় ফেলছি, তাই না? এখন এটা আমি তোমাকে একটু সুন্দর করে লিখে দেই, সুন্দর করে লিখে দিই, দাঁড়াও। ধরো এটা হচ্ছে পি অফ x1 y1, আর এটা হচ্ছে কিউ অফ x2 y2, আর এই দূরত্বটা হচ্ছে pq। তাহলে আমরা একটু আগে যে শিখলাম ওই শিখা থেকে বলতে পারি না অ্যাবসলিউট ভ্যালু অফ pq ইজ ইকুয়াল টু রুট ওভার অফ x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাইয়া জেনারেল সূত্র বা কমন সূত্র, একদম কমন সূত্র। এইবার এই সূত্র থেকে দুইটা বাচ্চা বের হবে, এই সূত্র থেকে দুইটা বাচ্চা বের হবে। বাচ্চাটা কি? যদি ভুজদ্বয় সমান হয়, ভুজদ্বয় যদি সমান হয়, ভুজদ্বয় সমান হয় হলে, ভুজদ্বয় সমান হলে দূরত্ব সমান সমান কি লেখা যায়? লেখা যায় অ্যাবসলিউট ভ্যালু অফ কুটির পরিবর্তন। আর যদি
আর যদি কোটিদ্বয় সমান হয় তাহলে দূরত্ব সমান সমান অ্যাবসলিউট ভ্যালু অফ ভুজের পরিবর্তন। দেখো তো তুমি একবার খেয়াল করে, এই যে আমরা যে এটা দেখেছিলাম, এইখানে কি ছিল বলো তো আমাকে? এইখানে হচ্ছে আমাদের যে কোটি ছিল, কোটির মানটা কি ফিক্সড ছিল। কোটির মানটা যেহেতু ফিক্সড ছিল, তাই আমরা কি করছি, অ্যাবসলিউট ভ্যালু অফ ভুজের পরিবর্তন আমরা ডাইরেক্ট ভুজের পরিবর্তন করে ফেলছি, আমরা উত্তর পেয়ে গেছি। আবার এইখানে তাকাও, এখানে কি আমাদের ভুজ ফিক্সড না? ভুজ ফিক্সড, তাই আমরা কি করছি, অ্যাবসলিউট ভ্যালু অফ কোটির পরিবর্তন, কোটির পরিবর্তন করে আমরা 3 বের করে ফেলছি। এটা কিন্তু -3 না, এটা কিন্তু 3, মনে রেখো। আচ্ছা, এটা যদি পেরে থাকো তাহলে আশা করি কোনো ঝামেলাই হওয়ার কথা না। এখন আমরা নেক্সট চলে যাই, নেক্সট টপিকে চলে যাই। তো আশা করি এখন তুমি বিয়োগ নির্ণয় করতে পারবা, কিভাবে বিয়োগ করতে হয় সব বের করতে পারবা। চলো আমরা উদাহরণের মাধ্যমে কিছু ম্যাথ দেখি। চলো নেক্সট। তো এটা কিন্তু নোট করে রাখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটু আগে যা যা বুঝাইলাম এগুলাই হচ্ছে এখানে আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তো এইবার আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই। কি কোশ্চেন করতে চাই? কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা হচ্ছে, আমি বললাম 4, -7 আর -1, 5 মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব কত? কিভাবে বের করবা? এক লাইনে করে ফেলবো, খুব সময় দেওয়ার সুযোগ নাই। d = √of 4 মাইনাস -1 মাইনাসে মাইনাসে +1 হোল স্কয়ার। দেখো আরেকটা কথা, তুমি এটা থেকে এটাও বিয়োগ করতে পারো অথবা এটা থেকে এটাও বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি x1 x2 লেখা যে কথা হোল স্কয়ার, x2 x1 হোল স্কয়ার লেখা একই কথা, কারণ কি আমরা আলটিমেটলি বর্গই করে দিচ্ছি, তাই আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে 4 + 1 হোল স্কয়ার প্লাস -7 -5 হোল স্কয়ার, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইজ ইকুয়াল টু 13। কোনো ডাউটই থাকার সুযোগ নাই। এবার আমি যদি আরেকটা কোশ্চেন লিখতে চাই, দেখো একদম ক্লিয়ার করে দিব তোমাকে। 4, -7, আরেকটা বললাম 4, 5। আমি বলছি তোমাকে মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব কত। এখন আমরা মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব? তুমি একবার তাকাও তো, তাকায় দেখো তো এখানে কি, এখানে আমাদের হচ্ছে ইয়াটা সমান, ভুজটা সমান। যদি ভুজটা সমান হয়ে যায় তাহলে আমরা কি বলছিলাম, অ্যাবসলিউট ভ্যালু অফ কোটির অন্তর। কোটির অন্তর কত? -7 অন্তর -5, তাহলে কি হলো অ্যাবসলিউট ভ্যালু অফ -12। তাহলে উত্তর কত হয়ে যাবে? উত্তর হবে 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বিয়োগ যদি নির্ণয় করতে দেয়, আমি বিশ্বাস করি তুমি বিয়োগ করতে আটকেবা না, বিয়োগ করতে আটকেবা না। এবার আমরা ভালো ভালো দুইটা বিয়োগ দেখি, আদৌ আমরা পারি কিনা একটু চেক করতে হবে না? কোয়েশ্চেন a, -a এবং b, -b, b, -b এর মধ্যবর্তী দূরত্ব কত, এটা আমাকে বের করতে হবে। চলো আমরা কাজে লেগে যাই। d = বলো তো x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন তুমি আমাকে বলো এটা কি লেখা যায়? a - b হোল স্কয়ার না? লেখা যায়। এটা কি -ab হোল স্কয়ার। এখন তুমি আমাকে বলো একটা কথা, এই -a + b হোল স্কয়ার লেখা যে কথা, a - b হোল স্কয়ার লেখা একই কথা না? কেন একই কথা? কারণ আমরা তো ভাইয়া এটা বর্গই করে দিব। যদি আমরা বর্গই করে দেই, দেখো তোমাকে বলি, আমি যদি বলি, দেখো এখানে উদাহরণ দিয়ে বুঝাই, নাহলে তাহলে বুঝে যাবা। আমি যদি বলি -2 + 3 হোল স্কয়ার, আর আমি যদি বলি 3 - 2, না 3 - 2 না, -3 + 2 হোল স্কয়ার, দেখো তো একই উত্তর আসবে না? 3 থেকে 2 গেলে 1, 1 স্কয়ার = 1। এখন -3 থেকে +2 গেলে -1, কিন্তু -1 স্কয়ার করলে একই হয়ে যায়। তার মানে
এ মাইনাস বি হোল স্কয়ার লেখা যে কথা, এই মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার লেখা একই কথা। তাহলে আমরা এটার বদলে কি লিখতে পারি না, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে একটা এ মাইনাস বি হোল স্কয়ার আর একটা এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি দুইটা এ মাইনাস বি হোল স্কয়ার পেয়ে গেলাম না আমরা। তাহলে এটা যে আমরা সুন্দর করে লিখলাম রুট টু এ মাইনাস বি। শেষ, অঙ্ক শেষ। এবার চলো আমরা নেক্সট আরেকটা অঙ্কতে যাই। এই অঙ্কটা তুমি বইয়ের মধ্যে পেয়ে যাবা, অঙ্কটা মোটামুটি ভালো। এটি স্কয়ার কমা টু এটি, এই অঙ্ক মোটামুটি ইয়েতে আসে না, মানে বোর্ডে আসে না, বাট বইয়ে আছে। এবং এ বাই টি স্কয়ার কমা মাইনাস টু এ বাই টি এর দূরত্ব বের করতে বলছে আমার, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। চলো আমরা বের করি। খুব একটা কঠিন কিছু না, একটু খেয়াল করো। আমরা বের করতে চাই, দেখো x1 মাইনাস x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস মাইনাস প্লাস y2 হোল স্কয়ার। এই তো ব্যাপারটা তো এটাই। এখন তুমি আমাকে বলো, আমরা কি এই উভয় পাশ থেকে এ কমন নিয়ে বাইরে বের করে ফেলতে পারি? হ্যাঁ, বাইরে বের করে ফেলতে পারি। এখন আমরা যদি বাইরে বের করতে যাই, এটার উপরে কি স্কয়ার ছিল না? আমার কি স্কয়ারটা বাইরে বের করতে হবে না? তাহলে আমরা এ কে বাইরে বের করলাম, আর যেহেতু স্কয়ার ছিল তাই এ স্কয়ার লিখলাম। এ স্কয়ার যদি বাইরে বের করে ফেলি তাহলে কি পড়ে থাকে, টি স্কয়ার মাইনাস ওয়ান বাই টি স্কয়ার, এটা পড়ে থাকে। প্লাস আমরা কি এই দুই পাশ থেকে টু এ কমন নিতে পারি না? দেখো তো, এখান থেকে টু এ কমন নিব, এখান থেকেও টু এ কমন নিব, কিন্তু টু এ যদি কমন নেই, টু এর উপরে কি একটা এই যে স্কয়ার আছে না, স্কয়ার দিতে হবে না? তাহলে টু এ স্কয়ার মানে কি ফোর এ স্কয়ার হয়ে যায়। তাহলে আমরা যদি ফোর এ স্কয়ার কে বাইরে নিয়ে আসি তাহলে এটা কি পড়ে থাকে, টি, এত দূরে লিখলাম টি প্লাস ওয়ান বাই টি পড়ে থাকে। আচ্ছা, চলো আমরা নেক্সট যাই। এবার আমরা কি করি দেখো, আমরা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লিখতে পারি? দেখো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ডিরেক্ট একটা সূত্র লিখবো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলতো? এই দেখো এটার উপর কিন্তু একটা স্কয়ার আছে, আমার লিখতে মনে নাই, যে দেখো টি স্কয়ার মাইনাস ওয়ান বাই টি স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো, মনে করো এই যে এইটুকের মধ্যে আমরা একটা সূত্র পড়ছে, কি সূত্র পড়ছে ভাইয়া? তাকাও, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাকাও, অঙ্ক কিন্তু শেষ হয় নাই। এইটুকের মান আমি সূত্র ফালাইছি, কিন্তু এই পুরাটার উপরে কি একটা স্কয়ার আছে না? তার মানে এই পুরাটার উপরে একটা স্কয়ার আছে। তো এই পুরাটার উপর স্কয়ার লেখা যে কথা, আলাদা আলাদা ভাবে এটার উপর স্কয়ার লেখা কি কথা, তাই না? তাহলে আমি এইভাবেই লিখলাম, প্লাস যা আছে তাই, ফোর স্কয়ার টি প্লাস ওয়ান বাই টি, এখানেও স্কয়ার দিতে মনে নাই, টি প্লাস ওয়ান বাই টি হোল স্কয়ার। বুঝতে পেরেছ? এখন দেখো কি করা যায়। আমরা কি দেখো তো ইয়া করতে পারি, টি প্লাস, দেখো উভয় পক্ষ থেকে কি কমন যায়, এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে, তাহলে স্কয়ার কমন যায়। টি প্লাস ওয়ান বাই টি স্কয়ার, টি প্লাস ওয়ান বাই টি স্কয়ার, মানে এ স্কয়ার টি প্লাস ওয়ান বাই টি স্কয়ার কমন যায়, তাহলে আমরা কমন নিব এ স্কয়ার টি প্লাস ওয়ান বাই টি হোল স্কয়ার। এই পুরাটা আমরা কমন নিচ্ছি, কমন নিলে কি পড়ে থাকে বলতো, এখানে পড়ে থাকে হচ্ছে টি মাইনাস ওয়ান বাই টি হোল স্কয়ার, তাহলে লিখি আমরা টি মাইনাস ওয়ান বাই টি হোল স্কয়ার, এটা পড়ে থাকে। আর এখানে কি পড়ে থাকে বলতো, এখানে পড়ে থাকে, এখানে শুধুমাত্র ফোর পড়ে থাকে, আর কিছুই পড়ে নেই, প্লাস ফোর। এই, এখন দেখো আমরা এটার বাইরে বের করে ফেলবো, এই যে রুট আছে না, রুট, এই রুটের আমরা বাইরে বের করে ফেলবো এটারে। কিভাবে বাইরে বের করব, এ এর উপর স্কয়ার ছিল, স্কয়ার রুট কাটাকাটি, তাহলে এ, এই দেখো স্কয়ার রুট কাটাকাটি, তাহলে টি প্লাস ওয়ান বাই টি, আমরা বাইরে বের করে ফেলছি এটারে। বাইরে বের করে এখানে কি ছিল, টি মাইনাস ওয়ান বাই টি হোল স্কয়ার প্লাস ফোর। দেখো তো একটু খেয়াল করো তো, আমি যদি লিখি ফোর ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি, কোনো কোনো কি মানে মাইন্ড করবা তুমি? দেখো তো একই তো কথা হয়ে গেল, টি টি তো কাটা যায়, আবার ফোরই চলে আসলো, তাই না? তাহলে আমি কি লিখতে পারি না যে টি ইন্টু ওয়ান বাই টি লিখলাম। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাই আমি কেন লিখলাম, কেন আমি টি ইন্টু ওয়ান বাই টি লিখবো? দেখো একটা সুন্দর সূত্র পড়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আমরা সূত্রটা জাস্ট ফালাই দিলে আমার অঙ্ক শেষ। চলো, এখানে ছিল এ ইন্টু টি প্লাস ওয়ান বাই টি, আমি আবারও বলতেছি এটা কিন্তু বোর্ডে আসবে না, কিন্তু বইয়ে আছে, ভালো ম্যাথ।
অ্যাডমিশনে আসতে পারে, টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার, তাই না? এবার স্কোয়ার রুট কাটাকাটি, তাহলে এ ইন্টু টি প্লাস ওয়ান বাই টি, টি প্লাস ওয়ান বাই টি, তাহলে টি প্লাস ওয়ান বাই টি, টি প্লাস ওয়ান বাই টি আমরা লিখতে পারি টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউটই থাকার কথা না। এখন আমি একটা ব্যাপার নিয়ে তোমাকে কথা বলবো, সেটা হচ্ছে সরল রৈখিক হওয়ার শর্ত। লিখো যে সরল রৈখিক বা সমরৈখিক একই কথা, লেখো সমরৈখিক। আরে এত বাজে হচ্ছে। সমরৈখিক হওয়ার জন্য শর্ত। সমরৈখিক কি? সমরৈখিক মানে হচ্ছে, ধরো এইখানে একটা বিন্দু আছে এ, এখন এইখানে একটা বিন্দু আছে বি, এইখানে একটা বিন্দু আছে সি। মানে আমি বলতে চাচ্ছি যে এই তিনটা বিন্দু একটা সরল রেখার মধ্যে আছে। এই তিনটা বিন্দু যদি একটা সরল রেখার মধ্যে থাকে সেটাকেই বলা হয় সমরৈখিক। এটাকে কি বলা হয়? সমরৈখিক। বুঝতে পেরেছো? এখন সমরৈখিক হওয়ার শর্ত কি? সমরৈখিক হওয়ার শর্ত হচ্ছে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এটা কি তোমরা আগে পড়েছিলা? এটা কি পড়েছিলে একটু বলো। পড়েছিলে তুমি এটা? না না, এরকম করিনি। পড়ো নাই? আচ্ছা, সমস্যা নাই, পড়ো মনে নাই, রাখবো বাট পড়ছি। পড়ার কথা। ঢাল নির্ণয় করছিলাম এটা দিয়ে। আচ্ছা, দেখো এ বি প্লাস বিসি সমান সমান কি এসি। দেখো আমরা এখান থেকেই বুঝতে পারছি এ বি আর বিসি যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাই? এসি পেয়ে যাই। তো তোমাকে যদি বলে তিনটা বিন্দু একই সরলরেখায় আছে কিনা কিভাবে চেক করবা, তাহলে আমি একটা কোশ্চেন দেই, এই কোশ্চেন তোমার জন্য এইচডব্লিউ, আমি করে দিব না। এটা আমি করে দিব না, কারণ তোমার আমি বলেই দিছি এটা এত সহজ, এগুলো করে দেওয়ার কোনো মানে হয় না। 4,2 এইচডব্লিউ লিখে নাও, 7,5 এবং আছে কত 9,7। হ্যাঁ, আমি বলতেছি যে একই সরল রেখায় বা সমরেখ কিনা, একই সরল রেখায় অবস্থিত কিনা, অবস্থিত কিনা এটা আমাকে নির্ণয় করতে হবে। তুমি কি করবা, আমি তোমাকে একটু হিন্ট দিয়ে দিচ্ছি। ধরো এটারে এ, এটারে বি, এটারে সি, তোমার ইচ্ছা। তুমি একবার বের করবা এ বি, একবার বের করবা বি সি, একবার বের করবা এ সি। কিভাবে? তোমাকে একটু আগে সূত্র শিখাইছি, রুট ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, তাই না? এটা দিয়ে তুমি একবার বের করবা এ বি, একবার বের করবা বি সি, একবার বের করবা এ সি। তুমি দেখবা যে এ বির প্লাস বি সির মান এসির মানের সমান হয় কিনা। যদি হয় তাহলে এটা হচ্ছে সরল রেখায় আছে বা সমরেখ, আর যদি না হয় তাহলে সমরেখ না। এইবার কিছু ছোট ছোট কথা বলবো, আমি একদম ছোট ছোট কথা বলবো। দেখো আমি ছোট ছোট কথা বলবো, আমি লিখে দিচ্ছি, এটার নাম দিলাম আমি জ্যামিতিক আকৃতি। জ্যামিতিক আকৃতি, এগুলো আগের পড়া, একদম আগের পড়া, আজকে বেশিরভাগ সব আগের পড়াই হয়ে যাচ্ছে। দেখো আমি একটা ত্রিভুজ আঁকাইছি ভাইয়া, ত্রিভুজটা দিলাম এ বি সি। আমি তোমাকে বললাম এ বি সমান সমান বি সি সমান সমান এসি। যদি এরকম হয় তাহলে এটা কি ত্রিভুজ বলো তো? এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন তোমাকে ধরো পরীক্ষায় প্রশ্নের মধ্যে একটা বিন্দু দেওয়া আছে এ, একটা বিন্দু দেওয়া আছে বি, একটা বিন্দু দেওয়া আছে সি ত্রিভুজে। ধরো এই তিনটাই আমি বললাম এটা হচ্ছে ত্রিভুজের বিন্দু এ, বিন্দু বি, বিন্দু সি। আমি তোমারে বললাম এটা সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো। তুমি কি করবা ভাইয়া? এ বির মান বের করবা, বি সির মান বের করবা, আর সি এর মানটা বের করবা। বের করে দেখবা তিনটা সমান কিনা, যদি সমান হয় তাহলে সেটা সমবাহু ত্রিভুজ। তোমরা এটা 9-10 এ করেছো, তাই আমি এগুলো করে দিব না। এরপর ধরো এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ। এইখানে আমি তোমাকে বললাম যে
এ বি আর এসি এই দুইটা সমান, তাহলে এটা কি হয়? এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ না? আমি বললাম এইটার মান আর এটার মান সমান, তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে তোমাকে যদি সমদ্বিবাহু ত্রিভুজ নির্ণয় করতে বলে, তাহলে তুমি কি নির্ণয় করবা? তিনটা নির্ণয় করে দেখবা যে দুইটা সমান হয়, আর একটা কিন্তু সমান হয় না। এ বি ইজ ইকুয়াল টু এসি কিন্তু বিসি সমান হবে না। যদি এরকম হয় তাহলে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এরপর কি চলে আসে? এরপর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ধরো এ বি সি। আমি তোমারে বললাম এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। যদি এরকম হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। যদি বলে ভাইয়া সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো, তুমি এ বির মান বের করবা, বিসির মান বের করবা, সি এর মান বের করবা। বের করার পর এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর মান দেখবা এসি স্কোয়ার এর মানের সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ, আর যদি সমান না হয় তাহলে সমকোণী ত্রিভুজ না। এগুলা তোমরা আগেই করে এসেছো। এরপরে আমি যদি বলি আরেকটা, ধরো এরকম দিলাম, আরে হ্যাঁ আচ্ছা তাও, এরকম দিলাম, এরকম দিলাম, এরকম দিলাম, এরকম। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আমি বললাম এ বি আর বি সি আর সি এ কেউই কারোর সমান না, তাহলে এটারে কি বলে? এটারে বলে হচ্ছে বি সমবাহু ত্রিভুজ। বি সমবাহু ত্রিভুজ। এবার আমি যদি বলি যে একটা বিন্দু দিলাম আমি ধরো 7,7, আরেকটা বিন্দু দিলাম হচ্ছে 6,-2, আরেকটা বিন্দু দিলাম 2,3। তিনটা বিন্দু দিয়ে বললাম যে এটা কি সমবাহু ত্রিভুজ কিনা যাচাই করো, বা সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো, বা সমবাহু ত্রিভুজ কিনা যাচাই করো, বা বিষমবাহু ত্রিভুজ কিনা যাচাই করো। তুমি কি যাচাই করতে পারবা না? এটা কি যাচাই করা কি খুব কঠিন কিছু? কঠিন কিছু না। আচ্ছা, এই তো গেল আমরা ত্রিভুজ নিয়ে কথাবার্তা গুলো বললাম। চতুর্ভুজ নিয়েও একটু কথা বলে দেই, একদম সিম্পলি কথা বলবো। হ্যাঁ, চতুর্ভুজ নিয়ে তাড়াতাড়ি বলে দিব, বেশি সময় দিব না। ধরো আমরা এরকম একটা জিনিস দেখলাম, এটা কি বলতো? আমরা দেখলাম ধরো এটা হচ্ছে এ বি সি ডি। আমরা দেখলাম যে এডির মান বিসির মানের সমান, আবার এ বির মান সিডির মানের সমান। তার মানে আমি লিখি একটু, এ বি সমান সমান সিডি, আর হচ্ছে বিসি সমান সমান এডি। আমাকে বলো এটা কি তাইলে? এটা হচ্ছে একটা সামান্তরিক। এটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে তোমার সামান্তরিক নির্ণয় করতে বলে কি বিপরীত বাহুগুলো সমান কিনা জাস্ট চেক করবা। এরপর যদি এরকম হয়, এরকম হয়, এরকম যদি হয় এ বি সি ডি, কিন্তু এইবার আমি বলছি এ বির মানও যাহা, সিডির মানও তাহা, বিসির মানও তাহা, এডির মানও তাহাই। তাহলে এটা কি হবে? এটা হবে একটা রম্বস। এটা হচ্ছে একটা রম্বস। এখন এটা তো পায়ে গেলা। এবার আমি তোমার বললাম এরকম ভাবে একটা কিছু দেওয়া, এরকম ভাবে একটা কিছু দেওয়া। এটা হলো এ বি সি ডি। তুমি অলরেডি বুঝে গেছো এটা আয়ত, কিন্তু তুমি আয়ত ম্যাথমেটিক্যালি কিভাবে বুঝাবা? তুমি এ বি ইজ ইকুয়াল টু বি সি ডি এটা দেখাবা, তারপর দেখাইতে হবে বি সি ইজ ইকুয়াল টু এডি দেখাইলা। এই পর্যন্ত দেখাইলে কি হবে দেখো তো? সামান্তরিকও তো তুমি এটা দেখাইছিলে এ বি ইজ ইকুয়াল টু সি ডি, বি সি ইজ ইকুয়াল টু এডি। তাহলে তোমাকে আরেকটা এক্সট্রা কিছু দেখায় বুঝাইতে হবে যে না এটা সামান্তরিক, এটা আয়ত। কিভাবে দেখাবা? এই কর্ণ দুইটাও সমান হয়, এসি সমান সমান বিডি। এইখানে কিন্তু কর্ণ সমান হবে না। দেখো সামান্তরিকের কিন্তু এসি আর বিডি সমান হয় না, কিন্তু আয়তের কর্ণ সমান হয়। এটাই হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? আর যদি বর্গ বলে, এ বর্গ তো একদম বাচ্চাদের পড়াশোনা, এ বি সি ডি এরকম যদি হয় তাহলে এ বি ইজ ইকাল টু বি সি ইজ ইকাল টু সি ডি ইজ ইকাল টু এডি। আজকের পড়াগুলো অনেক সহজ, তাই না? আবার কর্ণ দুইটাও কিন্তু সমান হয়। এই যে কর্ণ দুইটা দেখতে পাচ্ছ, কর্ণ দুইটাও কিন্তু সমান হয়ে যায়। তো তোমাকে যদি এখন বলে তিনটা বা চারটা স্থানাঙ্ক দিয়ে যদি বলে যে এটা মানে কোন ত্রিভুজ বা কোন চতুর্ভুজ আমাকে বলো, তুমি বলতে পারবা না? কোনো না পারার মতো কোনো কিছু আছে? না পারার মতো কোনো কিছু আছে? বলো, আমরা অঙ্কে চলে যাব। বলো, তোমার কাছ থেকে রেসপন্স শুনে আমরা অঙ্কে চলে যাব। পারবা? জি ভাই পারবো। আচ্ছা, এবার আমি বললাম একটি সমবাহু ত্রিভুজের এই ইম্পর্টেন্ট অঙ্ক নোট করো। এটা নোট করতেই হবে, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যাডমিশনে চলে আসে, বোর্ডের জন্য
একদম অনেক ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের দুটি স্থানাঙ্ক দেওয়া আছে। দুটি স্থানাঙ্ক দেওয়া আছে ভাইয়া, দুটি স্থানাঙ্ক কি কি দেওয়া আছে? আছে 0,-4 এবং কি আছে 0,4। আমারে বলতেছে যে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক কত? একটু মনোযোগ দিও। যদি লজিক্যালি না ভাবতে পারো তাহলে কিন্তু অঙ্ক মিলাইতে পারবা না। তুমি এবার আমাকে বলো, আমরা কল্পনা করে নিচ্ছি যে এইটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু, এটা হচ্ছে 0,-4 আর এটা হচ্ছে 0,4। এটার নাম দিলাম আমরা বি, এটার নাম দিলাম আমরা সি, ঠিক আছে? এখন আমাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। এইখানেই হচ্ছে খেলাটা, দেখো কেন বললাম এখানে হচ্ছে খেলাটা, একবার তাকায় দেখো তো। এইটাই তো তৃতীয় বিন্দু, তাই না? এটাই তৃতীয় বিন্দু না? তৃতীয় বিন্দু কি? এ ধরলাম আমরা, এ অফ এক্স কমা ওয়াই। এবার তুমি আমাকে বলো এইটা যদি হয় একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা যদি হয় একটা স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে এইখানে একটা ত্রিভুজ ফর্ম করছে। তুমি আমাকে বলো তো এইভাবে কি ত্রিভুজ ফর্ম করতে পারতো না? এইটা আর এটা তো অবশ্যই সমান না, তাই না? এটা আর এটা তো সমান না নাকি? এখন এইখানেও তো ত্রিভুজ হইতে পারে, আবার এইভাবেও তো ত্রিভুজ হইতে পারে, তাই না? যে কোনোটাই হইতে পারে। তাহলে তুমি কি ভাইয়া বুঝতে পারতেছ? তুমি কি বুঝতে পারতেছ যে এর দুইটা মান আছে, মানে তৃতীয় শীর্ষবিন্দু দুইটা, একটা এই দিকে থাকতে পারে আর একটা এই দিকে থাকতে পারে। কোন দিকে থাকতে পারে আমি জানি না তো। তাহলে আমাকে দুই দিকেরই মান বের করতে হবে। দুই দিকেরই মান বের করতে হবে। দুই দিকেরই মান আমরা অঙ্ক করি, অঙ্ক করলে আমাদের অটোমেটিক বের হয়ে যাবে, ভয়ের কিছু নাই। আমাদের ভয়ের কিছু নাই। এখন আমি তোমারে কি বলছিলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি হয়। এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি হয়, তাই না? এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি হয়। এখন তুমি আমাকে বলো, আমরা প্রথমে দুইটা নিয়ে কাজ করব। আমরা প্রথমে ধরো কাজ করতেছি এ বি ইজ ইকুয়াল টু এসি, এই টার্মটা নিয়ে কাজ করতেছি। এই যে ধরো আমরা সমবাহু ত্রিভুজের তো সবই সমান, তাই না? তাহলে এ বির মান আর এসির মান ধরো সমান, আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি, কিন্তু যে কোনোটা ধরতে পারো, আমি আমার মন মতো ধরলাম। তাহলে আমরা লিখতে পারি, দেখো তো, রুট ওভার অফ এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর মানে ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, দেখো এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার, এই যে ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে ভাইয়া রুট রুট কাটা, দেখো উভয় পক্ষ থেকে রুট রুট কাটা, এই যে এই রুটও কাটা এই রুটও কাটা, এরপরে এক্স এক্সও কাটা। আচ্ছা দাও এক্স এক্স কাটা একবারে দেখাই না, যদি আবার না বুঝো। এক্স স্কোয়ার লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে এইট ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার মানে 16। আমি একবারে লিখলাম, একবারে লিখে শিখতে হবে, তোমারও একবারে লিখতে হবে, এত ভাঙায় লেখার বয়স আছে। এ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে এইট ওয়াই প্লাস বি স্কোয়ার মানে 16। এখন দেখো তো এক্স এক্স কাটা, এক্স স্কোয়ার কাটা, 16 কাটা, ওয়াই স্কোয়ার কাটা, হ্যাঁ একটা হইলো এইট ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এইট ওয়াই, এই তো এইট কাটা কি পড়ে থাকে তাহলে, এইট যদি কাটা দিয়ে দাও তাহলে কি পড়ে থাকে, ওয়াই বাই ওয়াই যদি করে দাও, এটা যদি ওয়াই বাই ওয়াই করে দাও হচ্ছে এইট কেমনে কাটা দিবা? পাগল হয়ে গেছো নাকি? নাকি আমি পাগল হয়ে গেলাম? এইট এইট কেমনে কাটবা? একটা তো প্লাস একটা তো মাইনাস, এটা তো গুণাকারে নাই যে কাটবা। তো তোমাকে কি করতে হবে, এইট ওয়াই মাইনাস ছিল ওই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস ওয়াই, এইট ওয়াই প্লাস এইট ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এইভাবে করতে হবে। এইট ওয়াই কাটা যায় না তো। আচ্ছা আট আট কত হয় 16 ওয়াই, তাহলে 16 ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, বা এখান থেকে বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। বুঝতে পেরেছ? এই গেল হচ্ছে আমার এ বি ইজ ইকুয়াল টু বিসি। দেখো আমি অলরেডি কিন্তু ওয়াই এর মান পেয়ে গেছি ভাইয়া, আমি অলরেডি ওয়াই এর মান পেয়ে গেছি।
তার মানে আমরা দুইটা টার্ম নিয়ে কাজ করে অলরেডি ওয়াই এর মান পেয়ে গেছি, তার মানে আর দুইটা টার্ম নিয়ে যদি কাজ করি আমরা এক্স এর মানও পেয়ে যাব। চলো আমরা এক্স এর মান বের করার জন্য লেগে পড়ি। আমরা ধরে নিলাম যে এ বি ইজ ইকুয়াল টু বিসি। চলো আমরা এ বি ইজ ইকুয়াল টু বিসি নিয়ে কাজ করি। এ বি কত? এ বি দেখো, এ বি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এরপরে কি এ বি, এই যে এ বি, তাহলে এ বি যদি লিখি তাহলে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার, এই তো ইজ ইকুয়াল টু বিসি। বলো তো বিসি কত হবে? বিসি হবে রুট ওভার অফ জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার মানে কি জিরো স্কোয়ার, আর 4 মাইনাস মাইনাস 4 মানে কি 4 4 8। এগুলো কিন্তু আমি মুখে মুখে বলতেছি, তোমার মুখে মুখে বুঝতে হবে। এগুলো যদি মুখে মুখে না বুঝো তাহলে অঙ্ক কিভাবে করবা বলো? এখন আমরা কি করতে পারি না, রুট রুট উভয় পক্ষ থেকে কেটে দিতে পারি না? তাহলে এখানে কি পড়ে থাকে, ওয়াই এর মান কি জিরো বসাই দিতে পারি? দেখো তো ওয়াই এর মান জিরো বসাই দিয়ে, এই যে ওয়াই এর মান তো আমি জানি, আর রুট রুট কেটে দিলাম। দেখো রুট এখান থেকে রুট কেটে দিলাম, ওয়াই এর মান জিরো বসাই দিলাম, আমার কি পাইলাম আমি? এক্স স্কোয়ার প্লাস ফোর ইজ ইকুয়াল টু এইট স্কোয়ার, তাই না? এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান আট আটা চৌষট্টি, চৌষট্টি থেকে চার গেলে কত হয়? চার স্কোয়ার না, এটা এটা তো ভুল করলাম, চার স্কোয়ার। কারণ কি এটা স্কোয়ার আছে। আট আটা চৌষট্টি, চৌষট্টি থেকে 16 চলে গেলে কত হয়? 48 থাকে না? এখন তুমি দেখো এক্স স্কোয়ার না, এই এক্স স্কোয়ার থেকে যদি আমি এক্স বার করতে চাই সেটা কি হয়? প্লাস মাইনাস 48। 48 কে কি তুমি জানো 4√3 লেখা যায়? ক্যালকুলেটরে লেখো 48 কে কি লেখা যায়? রুট ওভার অফ 48 কে কি লেখা যায়? 4√3 লেখা যায়। মানে রুট ওভার অফ 48 যদি লিখো ক্যালকুলেটরে দিয়ে দিবে 4√3। প্লাস মাইনাস কেন দিলাম ভাইয়া? কারণ তুমি তো অলরেডি প্রথমেই জানো। তুমি যদি না জানতা তুমি কিন্তু শুধু প্লাস লিখতা, তাই না? তুমি শুধু প্লাস লিখতা, প্লাস 4√3 টা লিখতা। কিন্তু তুমি তো এখন স্মার্ট হয়ে গেছো, তুমি জানো যে এ দুইটা মান, একটা এখানে থাকবে আর একটা এখানে থাকবে। তাহলে এ এর মান কয়টা বের হবে? দুইটা। তাহলে আমাকে বলছে না তৃতীয় শীর্ষ কত, তাহলে আমি লিখে দেই, আমি লিখে দেই আমি লিখে দেই যে তৃতীয় শীর্ষ আহ তৃতীয় শীর্ষ এ হচ্ছে কত? 4√3, 0 এবং -4√3, 0 দুইটাই। এটাই হচ্ছে আমার উত্তর। তুমি যদি একটা বের করো তাহলে কিন্তু ফুল মার্কস পাবা না, কখনোই ফুল মার্কস পাবা না। এই অঙ্কটা কি বুঝতে পারছো? অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম সহজ। কিন্তু আমি কি করছি, প্রথমে এই দুইটা নিয়ে কাজ করছি, তারপর তারপর এই দুইটা নিয়ে কাজ করছি। মানে প্রথমে এই দুইটা মানে এই যে এইভাবে কাজ করছি। কাজ করার পরে আমরা উত্তর পেয়ে গেছি। বুঝার বিষয় কি? বুঝার বিষয় হচ্ছে প্লাস মাইনাস দুইটার মানে নিতে হবে, কারণ তোমারে আমি অঙ্ক শুরুর আগে বুঝাই দিছি যে এখানে উত্তর কিন্তু দুইটা আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো জটিল সংখ্যা করতে খুবই মজা পাবা যদি তুমি বুঝো, অনেক মজা পাবা। আমি বললাম একটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, তুলো ফার্স্ট ফার্স্ট তুলো 5। আমি বললাম কেন্দ্র হচ্ছে 5,3। হ্যাঁ, আমি বললাম যেই যে যেই যে 4,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয় সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য কত? ভাইয়া এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে দেই, ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু পারতে হবে। তাহলে আমার কি করতে হবে? একটা বৃত্ত নিতে হবে। কালারটা ভালো লাগে না, আচ্ছা আমরা কালো কালার নিই। আমার এটা হচ্ছে একটা বৃত্ত। এখন এই বৃত্তের মধ্যে ওরা বলছে যে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তের হচ্ছে তোমার গিয়ে এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ আছে, আর কি আছে?
এই বৃত্তের কেন্দ্র আছে, কেন্দ্রটা কত 5,3। আমরা পুরা লেখাটা আমি আঁকাই ফেলবো 5,3। এবার বলছে বৃত্তের একটা জ্যা আছে, এই যে একটা বৃত্তের জ্যা আছে, একটা জ্যা আছে, বলছে বৃত্তের ব্যাসার্ধ 5। বৃত্তের ব্যাসার্ধ 5 মানে কি, এই যে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, যদিও সুন্দর হইল না। এটা হচ্ছে 5। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 আঁকছি, কেন্দ্র 5,3 আঁকছি। বলছে এর যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে কি, দুই ভাগে ভাগ করে ফেলে। এটা ধরো 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে ফেলছে। বলছে তার দৈর্ঘ্য কত, তার মানে কি এইটুকের মান জানতে চাইছে। এই যে এই জ্যার মান কত, এই জ্যার দৈর্ঘ্য কত আমাকে বের করতে বলছে। এই জ্যার দৈর্ঘ্য কত, দেখো পুরাটা লেখাকে আমি এখানে বসাই ফেলছি। তুমি এখন দেখো এই পুরা বাংলা লেখাটার বদলে তুমি এর দিকে তাকাও। একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ 5, বৃত্তের কেন্দ্র এত, বৃত্তের একটা জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এই জ্যার ব্যাসার্ধ কত, মানে এইটুকের মান কত আমাকে বের করতে হবে। তুমি আমাকে বলো, এবার আমাকে তুমি বলো, আমি এইটুকের মান যদি ধরি এইচ, আর এইটুকের মান যদি ধরি আমি ডি, আমি কি দেখো তো বলতে পারি? দেখো আমি যদি লিখি এইচ সমান সমান রুট ওভার অফ, এইচ সমান সমান রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ভুল হবে। দেখো তো কেন 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার লিখলাম, তাকাও কেন আমি 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার লিখলাম, বোঝা যায় 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার কেন লিখলাম? এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত, x1 মাইনাস x2 হোল স্কয়ার, y1 মাইনাস y2 হোল স্কয়ার। এই যে 5 মাইনাস 3 হোল স্কয়ার মানে 2 স্কয়ার, 3 মাইনাস 2 হোল স্কয়ার মানে 1 স্কয়ার। ওই যে একটু আগে যে আমরা করলাম না, দূরত্ব বের করলাম না, ওই দূরত্বটা বের করতেছি। তাহলে h এর মান বের করে ফেলছি আমরা √5, ঠিক আছে? h এর মান বের করে ফেলছি √5। এবার আমাকে বলো d সমান সমান কি লিখতে পারো, রুট ওভার অফ 5 স্কয়ার মাইনাস h স্কয়ার। দেখো তো এই যে d, ভূমি স্কয়ার সমান সমান কি, রুট ওভার অফ অতিভুজি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এটা লিখতে পারি না? এখন এইচ এর মান তুমি জানো, এইচ এর মানটা তাহলে তুমি বসাই দাও। অঙ্ক এটা খুবই সহজ, এক লাইনের অঙ্ক কিন্তু তাও ইম্পর্টেন্ট। 5 স্কয়ার মাইনাস 5, এই তো। তাহলে ডি এর মান কত পাইলা, ডি এর মান কত পাইলা, ডি এর মান পাইলা হচ্ছে 2√5। অঙ্ক কি শেষ? অঙ্ক শেষ না। আমরা বের করছি ভাইয়া এইটুকের মান, আমাকে চাইছে এই পুরাটার মান, আমরা অর্ধেক বের করছি। তাহলে আমরা জ্যা এর দৈর্ঘ্য কত বলতে পারি? তাহলে জ্যা কত, জ্যা ধরো এল, এল সমান সমান কত হবে, 2 ইন্টু 2√5 মানে 4√5 একক। এই একক লেখাটা লিখো, নালে কিন্তু আবার মাঝে মাঝে স্যারের 1 নাম্বার কেটে দেয়। অঙ্ক খুবই সহজ, অঙ্ক খুবই সহজ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকারই সুযোগ নাই, কোনো প্রকার সন্দেহ থাকার সুযোগ নাই। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। কোশ্চেন লিখো, কোশ্চেন লিখো তুমি। এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু থেকে, পি বিন্দু থেকে 0,2 এবং 6,4 বিন্দু দুটি সমদূরবর্তী, সমদূরবর্তী, ঠিক আছে? এখন আমি বললাম পি এর স্থানাঙ্ক কত। অঙ্কগুলো বুঝো, খুবই সহজ অঙ্ক, শুধুমাত্র বাংলা ভাষাটা বুঝতে পারলেই, এই বাংলা ভাষাটা বুঝতে পারলেই তোমার জন্য অঙ্ক একদম পানি ভাত, একদম পানি ভাত। আমার কি বলছে, প্রথম কথা বুঝো, প্রত্যেকটা লাইন একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও অঙ্কটা, হ্যাঁ? বলছে এক্স অক্ষের উপর অবস্থিত। এখন তুমি আমাকে বলো ভাইয়া, যদি কোনো বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হয়ে যায়, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়ে যায়, ওর কি কোনো কুটি আছে? ওর কুটি কি শূন্য হয়ে গেছে না? কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়ে যায়, তাহলে তার কুটি শূন্য হয়ে যায় না? তাহলে আমরা ধরে নিলাম, ধরি পি হচ্ছে x, 0। কারণ কি,
আমরা ধরছি এক্স, আর ওয়াই এর মান তো শূন্যই, কারণ এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমি এক্স এর মান বের করতে পারলে আমার অঙ্ক শেষ। এবার তুমি আমাকে বলো কি বলছে, এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু থেকে, দেখো পি বিন্দু থেকে এইটা এবং এইটা সমদূরবর্তী। তাহলে আমি কি বললাম, আমি বুঝলাম যে পি বিন্দু থেকে এইটা যতখানি দূরে, পি বিন্দু থেকে ভাইয়া এটাও ততখানি দূরে। তাহলে আমরা কাজ করে ফেলি, পি বিন্দু থেকে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 0 - 2 হোল স্কোয়ার মানে কি 2 স্কোয়ার লেখা যায়। এবার দেখো এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার, এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার লেখা যায়, 0 - 4 হোল স্কোয়ার। রুট রুট ভাইয়া উভয় পক্ষ থেকে কেটে দিতে পারি না, এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4 4 16। ডাউট আছে কোনো? এবার আমি এক্স স্কোয়ার কেটে দিলাম, দেখো কি হয় 12x, 12x এই পাশে আনলাম, 12x সমান সমান এই 2 স্কোয়ার ওই পাশে পাঠিয়ে দিলাম, দেখো 36 16 আর মাইনাস 4 কত হয়ে গেলে 48 হয় না? তাহলে x এর মান কত? x এর মান 4। সুতরাং পি বিন্দু কত আমাকে বলো, আমার তো বলছে পি বিন্দু স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0। বুঝা গেছে? বুঝা গেছে কিনা অঙ্কটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, অঙ্ক কিন্তু বুঝতে হবে, অঙ্ক বোঝা ছাড়া কোনো সুযোগই নাই। চলো নেক্সট অঙ্কে চলে যাই। আজকে পর্যন্ত থাকো। আজকে আর করবো না, আর দুইটা অঙ্ক করাই দিই, দুইটা অঙ্ক লাস্ট, দুইটা অঙ্ক করাই দিই। নেক্সট দিন যে মানে নতুন টপিক শুরু করবো, এই জন্য মানে শেষ না করে দিলে একটু সমস্যা হয়। চলো আজকে দুইটা অঙ্ক করাই দিব লাস্ট, তিনটা করাইলে ভালো হতো বাট আমি দুইটাই করাবো। দেখো কোনো বিন্দু, ফার্স্ট করাবো কোনো সমস্যা নাই। কোনো বিন্দুর কুটি 6 এবং 5,6 বিন্দু থেকে উক্ত বিন্দুটির দূরত্ব 4 একক। এবার আমি বলতেছি বিন্দুটির ভুজ কত। ভাইয়া কি বলছে, একটা বিন্দুর কি দেওয়া আছে, একটা বিন্দু প্রকাশ করতে কি কি লাগে, একটা বিন্দু প্রকাশ করতে লাগে হচ্ছে একটা ভুজ আর একটা কুটি। তোমাকে কুটির মান দিয়ে দিছে, তোমাকে ভুজের মান বের করতে বলছে। এবার আমরা বের করব। ধরো আমরা ধরি, লেখো ধরি, বিন্দুটি হচ্ছে পি অফ কত, এক্স, কুটির মান তো দিয়ে দিছে x,6। এখন বলতেছে x,6 থেকে ভাইয়া, x,6 থেকে এইটার বিন্দুর দূরত্ব হচ্ছে 4। তাহলে আমরা লিখি যে রুট ওভার অফ এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 6 - 6 হোল স্কোয়ার মানে 0 স্কোয়ার সমান সমান কত, 4। লেখা যায় 4। আচ্ছা, এখন তুমি দেখো আমরা কি এই করতে পারি না, এই স্কোয়ার রুট কেটে দিতে পারি না? তুমি কি জানো এই স্কোয়ার রুট কেটে দিলে এখানে x - 5 এর একটা অ্যাবসলিউট ভ্যালু চলে আসে? কেন অ্যাবসলিউট ভ্যালু চলে আসে আমি দেখাচ্ছি, দেখো যদি স্কোয়ার রুট কেটে দাও তখন x - 5 সমান সমান +-4 চলে আসে। এখন তোমার কোশ্চেন থাকতে পারে কেন +-4 হইলো। এই যে +-4 হইলো, এটার পিছনে লজিকই হচ্ছে এই যে অ্যাবসলিউট ভ্যালু। তুমি কি জানো অ্যাবসলিউট ভ্যালু যদি সরাই দেই, অ্যাবসলিউট ভ্যালুর বদলে এখানে একটা প্লাস মাইনাস চলে আসে। তাহলে x-5 ইজ ইকুয়াল টু +-4। তাহলে কি লেখা যায়, x-5 সমান সমান 4 লেখা যায়, আবার x-5 সমান সমান -4 লেখা যায়। এখান থেকে একটা x এর মান বের করো, এখান থেকে একটা x এর মান বের করো। দেখো x এর মান বের করলে কি বের হবে, x সমান সমান 5 +-4। তাহলে x এর দুইটা মান কি বলতো, একটা মান হচ্ছে 9 আর একটা মান হচ্ছে 1, একটা 9 আর একটা 1। নোট লেখো, এই যে নোটটা লিখে রাখো, যদি আমরা রুট করি তাহলে কি হয়ে যায়, অ্যাবসলিউট ভ্যালু চলে আসে। এই যে এই কাজটা যে করছি, এটা নোটটা লিখে রাখো, এই জন্যই ম্যাথটা করাইলাম। এই যে যদি এখান থেকে এরকম স্কোয়ার আর রুট কাটি, আমাদের কিন্তু মূলত অ্যাবসলিউট ভ্যালু চলে আসে। ছোটবেলায় পড়ছো এই জন্য করো নাই, এই অ্যাবসলিউট ভ্যালুটা দাও নাই, বাট নিয়ম হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ করাই দিতে চাইছি, আরেকটা ম্যাথ জাস্ট করাই দিব, একবার শুধু তাকাও, হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নাই। লিখো লাস্ট এন্ড ফাইনাল ম্যাথ, ওয়াই অক্ষ এবং কে, 4 থেকে a of 2, 4
বিন্দুর দূরত্ব সমান কে এর মান কত। এগুলো ছোট ছোট ম্যাথ তো এই জন্যই অনেক ছোট, চাইলে তিনটা করাই দেওয়া যাইতো, বাট দেখো কি বলছে, ওয়াই অক্ষ হতে, একবার তাকাও, ওয়াই অক্ষ হতে এইটার যে দূরত্ব আর কে মাইনাস ফোর থেকে এটার যে দূরত্ব দুইটা কি সমান, এটাই তো বলছে। দেখো ওয়াই অক্ষ এবং এত হতে এই বিন্দু দূরত্ব সমান, তাহলে কি আমরা লিখতে পারি, দেখো তো ওয়াই অক্ষ হতে এটার দূরত্ব কত, এই যে এটার জন্য ওয়াই অক্ষ হতে এটার দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, মডুলাস অফ ভুজ, মডুলাস অফ ভুজ, এটা কিন্তু হচ্ছে টু, তাহলে কত হবে মডুলাস অফ টু সমান সমান এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। দেখো তো ভাইয়া কুটির মান কি সেম না, দেখো কুটির মান যদি সেম হয়ে যায় তাহলে কি অ্যাবসলিউট ভ্যালু ভুজের অন্তর, ভুজের অন্তর কত কে মাইনাস টু লেখা যায়। যদি এটা লেখা যায়, দেখো তুমি কি জানো, এটা কি জানতা দুইটা অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা তুলে দেই তাইলেও প্লাস মাইনাস চলে আসে। এই যে এই ছোট ছোট নোটগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে থাকবে না তোমার। এই যে একটু আগে একটা দেখাইছিলাম কেমনে প্লাস মাইনাস চলে আসে, এখানেও দেখালাম কেমনে প্লাস মাইনাস চলে আসে। দুইটা অ্যাবসলিউট ভ্যালু যেমন আছে তুলে দিতে চাইলে প্লাস মাইনাস চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি কে মাইনাস টু সমান সমান প্লাস মাইনাস টু, বা কে সমান সমান টু প্লাস মাইনাস টু। এই অঙ্কগুলো দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এটা, যেন তোমাকে আমি এই প্লাস মাইনাসের ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারি, একদম ক্লিয়ার করে দিতে পারি। তাহলে কে এর মান কত হবে আমাকে বলো, কে এর মান হবে একটা হবে জিরো, দুই থেকে দুই গেলে জিরো, আর একটা হলো দুই আর দুই চার, এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই থাক, নেক্সট দিন আমরা আরো